আচ্ছা, হ্যালো, লাইভ স্টার্ট হয়ে গেছে। অনেকেই জয়েন করছো। আর হচ্ছে আমাকে একটু জানাও যে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, আর হচ্ছে লাইটিং ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা একটু আমাকে কষ্ট করে জানাও। আচ্ছা, ঠিক আছে সবকিছু? কেউ একটু কষ্ট করে কমেন্টে জানাও যে ঠিক আছে নাকি সবকিছু, কারণ আমি আসলে দেখতে পাইতেছি না কে কে জয়েন করছে বা বোঝা যাচ্ছে না, আসতেছে না। আচ্ছা, একজন বলছে ঠিক আছে সব, নিশাত আহমেদ নিঝুম। নিঝুম, আচ্ছা। উম, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে আহ, এই তো বোটানি পড়বো। হ্যাঁ, আচ্ছা, আশা করি তোমরা যেখান থেকে আসো, যে যেখান থেকে জয়েন করছো, সবাই ঠিক আছো, সুস্থ আছো, ভালো আছো। আহ, যেখান থেকেই আসো, ঢাকা থেকে, গ্রাম থেকে, আশা করি ভালো আছো, তোমাদের ফ্যামিলি মেম্বাররাও সবাই ভালো আছে। আর আচ্ছা, বর্ণা দেবনাথ, হাই আপু। হাই আপু, কেমন আছো? আহ, আর আচ্ছা, ঠিক আছে, অনেকেই জয়েন করে ফেলছে, 31-34 জনের মতো আসছো। আচ্ছা, ঠিক আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের যদি কারো যদি এখান থেকে এই ক্লাসটা যদি লাগে বা কারো যদি তোমাদের মনে হয় উপকার হবে, তো তাহলে ওদেরকে মেনশন করে দিও কমেন্টে। আর শেয়ার করে দিও লাইভটা, হ্যাঁ, যেটা তোমার ফ্রেন্ডরা দেখতে পারে, তোমাদের ব্যাচমেটরা বা ফ্রেন্ডরা, কলেজের ফ্রেন্ডরা, কারণ অনেকেরই তো এখন বাসায় বসে আছে, বায়োলজিটা পড়াও হচ্ছে না ওভাবে। তো শেয়ার করে দিও যাতে দেখতে পারে, হ্যাঁ। আর আচ্ছা, যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। যারা হ্যালো দিচ্ছ সবাইকে হ্যালো। আর হচ্ছে কি জানি, ও হ্যাঁ, আচ্ছা, আজকে হইতেছে, আমি পড়ার কথা বলি এখন। আমরা আজকে এতদিন তো জুলজি করছি, 4টা ক্লাস পুরো জুলজি করছি। তো আজকে হচ্ছে আমরা চেঞ্জ করি একটু, বোটানি বোটানি পড়বো। বোটানি জিজ্ঞাসা করছিলাম আমি যে কার কার কোনটাতে প্রবলেম আছে। তো অনেকেই বলছে যে নগ্নবীজি আর আবৃতবীজি উদ্ভিদ চ্যাপ্টারটা পড়া হয় নাই, বা এখানে হচ্ছে পুষ্প প্রতীকের যে পার্টটা আছে ওইটা অনেকে বুঝে না। আর হচ্ছে এখান থেকে অবজেক্টিভ আসে অনেক আমাদের। তো এই জন্য আবার অনেকেরই প্রবলেম আছে, তো সবাই বলছে আপু এটা পড়ানো, বেশ মেজরিটি এটা বলছে, তো এই জন্য এটা পড়াচ্ছি। তোমাদের মধ্যে কারো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপু আমার এই চ্যাপ্টারটা লাগবে বা ওই চ্যাপ্টারটা লাগবে, তাহলে তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানাই দিও, হ্যাঁ। আর হচ্ছে কোনো কিছু না বুঝলে বা কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টে জানাই দিও, আমি পরে হচ্ছে আবার বুঝাবো। আচ্ছা, বর্ণা হচ্ছে নোয়াখালী থেকে, নোয়াখালী থেকে জয়েন করতেছে, নোয়াখালী থেকে। আচ্ছা, অনেক দূর থেকে। উম, আচ্ছা। আচ্ছা, একজন বলছো বোটানির চ্যাপ্টার 9 পড়ালে একটু বেটার হইতো। হ্যাঁ, বোটানির চ্যাপ্টার 9 অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্লাস কঠিন একটা চ্যাপ্টার। এটাতে অনেকেরই প্রবলেম থাকে। আচ্ছা, এই চ্যাপ্টারটা শেষ করে দিই, তারপর ইনশাল্লাহ আমরা বোটানির চ্যাপ্টার 9 পড়াই দিব। ঠিক আছে। আর হচ্ছে আম, এই তো, এই প্রবলেম থাকলে আমাকে বইলো। আর তোমরা হচ্ছে কি বলে, আমি যেটা
মানে আমি যে পড়াই বা বুঝাই যেভাবে, হ্যাঁ, তো ওটা আমার ভাষায় আমি যেভাবে কথাগুলো বলি ওগুলো হচ্ছে তোমরা তোমাদের বোঝার জন্য বা তোমাদের যেভাবে সহজ লাগে ওভাবে পারলে নোট করে নিও খাতার মধ্যে। খাতার মধ্যে নোট করে নিলে কিছু জিনিস আছে বইয়ে বুঝে বই পড়ে অনেক সময় বোঝা যায় না, কিন্তু নোট করে রাখলে ওই জিনিসটাই সহজ করে যদি তুমি নোট করে রাখো, তুমি একবার ওটা রিডিং দিলে তারপর যদি তুমি বইটা পড়ো তাহলে তুমি ওটা ভালোভাবে বুঝতে পারবা। তো ওভাবে নোট করে রেখো। আচ্ছা, আর আর কি ছিল? আর কোনো কিছু? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর এমন কিছু নাই। এখন হইতেছে পড়া স্টার্ট করি। আর ও আর আচ্ছা, বোটানিতে কিন্তু আরেকটা জিনিস থাকে, বোটানিতে হচ্ছে চিত্র আঁকা লাগে অনেক। আর তো যেই যে চিত্রগুলো বলবো শিখতে হবে বা যেগুলো বলে দিব সেগুলো হচ্ছে দাগায় রাখবা। ওই ফিগার অনেক ইম্পর্টেন্ট, বোটানিতে অনেক ফিগার রাখা লাগে। আর এমনিতে তুমি বোটানি জুলজি যেখানে তুমি ফিগার যদি যত দিবা তত হচ্ছে তোমার নাম্বার বাড়ে। টিচাররা ফিগার দিলে পছন্দ করে বেশি। আর ফিগার থেকে তুমি ইজিলি বুঝতে পারো, ফিগার দেখে যতটুকু বোঝা যায় পড়ে তার চেয়ে মানে ফিগার দেখে বেশি বোঝা যায়, তাড়াতাড়ি বোঝা যায় এমনিতে পড়ার চেয়ে। আর আর কিছু ছিল? আচ্ছা, আর তেমন কিছু নাই। ও আরেকটা, এই চ্যাপ্টারে ফার্স্টের দিকে অনেক অবজেক্টিভ টাইপ আছে, তো আমি যে লাইনগুলো বলবো যে অবজেক্টিভের জন্য বা দাগানোর জন্য ওগুলো তোমাদের বইয়ের মধ্যে কষ্ট করে দাগায় নিবা। আমি হাসান স্যারের বই থেকে পড়াবো, কারণ হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে হাসান স্যারের বই থেকে পড়াইছে। আর যারা মেডিকেলের জন্য চাও তারা হচ্ছে ফার্স্ট থেকে যদি হাসান স্যারের বইটা পড়ো তাহলে ভালো। আমি প্রথমে আজমল স্যারের বই পড়ছিলাম ইন্টার পরীক্ষার সময়, পরে লাস্টের দিক দিয়ে যে আমি আবার হাসান স্যারের বই ধরছি, তো আমার অনেক বেশি মেসড আপ অবস্থা ছিল। পরে যাই হোক, সেকেন্ড ইয়ারের মাঝামাঝি থেকে যে আমি হাসান স্যারের বই পড়া শুরু করছি, আর কিছু যেগুলো আজমল স্যারের বই থেকে আগে পড়ছিলাম ওগুলো পরে আজমল স্যারের বই পড়ছি। কিন্তু অ্যাডমিশন টেস্টের সময় যে আমার হাসান স্যারের বই নতুন করে আবার সব পড়া লাগছে, তো এটাতে আমার একটু কষ্ট হয়েছে। তো তোমরা যারা মেডিকেলের জন্য মেইনলি কোচিং করতে চাও, মেডিকেলে পড়ার অনেক কিছু, তাদেরকে বলবো ফার্স্ট থেকে তোমরা হাসান স্যারের বই পড়ো, ওইটা ভালো হয়। আর এখন যেহেতু আমি হাসান স্যারের বই থেকে পড়াবো, তো এইটা হাসান স্যারের বই অনেক ইনফরমেশন থাকে, একটু কঠিন লাগে অনেকের কাছে, আর আমি ইজি করে দেখি আমাদের যেভাবে দাগায় দাগায় বা যে ইনফরমেশনগুলো মেইনলি ইম্পর্টেন্ট ওগুলা যেভাবে আমাদেরকে অ্যাডমিশন টেস্টের সময় পড়াইছে আমি তোমাদেরকে ওভাবে ইজি করে পড়াতে চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, আজকে অনেক কথা বলে ফেলছি, এখন আমরা পড়া স্টার্ট করি। আর যদি কিছু না বুঝো, প্রবলেম যা যা আছে সব আমাকে বলবা কমেন্টে, আমি তোমাদেরকে বুঝাই দিব। ওকে? আপনার নোটগুলো করবো আপু, আমি ওই রকম করে তো নোট করি না, আমি বইয়ের মধ্যে হচ্ছে তোমার যা যা ইম্পর্টেন্ট লাগে সেগুলা বই থেকেই বেশিরভাগই থাকে। আর হচ্ছে যেই সব চিত্র মেনলি আমি তোমাদেরকে আঁকার জন্য বোঝানোর জন্য এঁকে এঁকে দেখাইছি, ওগুলো হচ্ছে বাইরের চিত্র, ওগুলো তোমাদের লাগবে না। আর যেগুলো বইয়ের চিত্র লাগবে ওগুলো আমি তোমাদেরকে বলে দিব। আর হচ্ছে নোট কিছু কিছু জিনিসের শর্টকাট আমি দিছিলাম, ফার্স্টের 2-3টা ক্লাসে শর্টকাট ছিল, তো ওগুলো হচ্ছে ভাইয়ার এই গ্রুপের মধ্যে অনেকে পোস্ট দিছে। সারা মেবি পোস্ট দিছিল, সারাফ তাসফিয়া সারা ও পোস্ট দিছিল, তো ওখানে আছে, তুমি পাবা গ্রুপে। আর হচ্ছে ক্লাসের লিঙ্কগুলো এর আগে যে 4টা ক্লাস, ওই 4টা ক্লাসের লিঙ্কও হচ্ছে একজন পোস্ট করে দিছে, ওখানে তুমি পাবা, একটু খুঁজে দেখো, তাহলে গ্রুপেই আছে, পাবা। আচ্ছা চলো এখন আমরা স্টার্ট করি পড়া আজকে। আচ্ছা, এখন আমাকে একটু বলো, কারণ ওই দিন লাস্ট দিন অনেক ব্লার হয়েছিল, তোমরা বারবার সবাই বলতেছিলে যে আপু ব্লার হয় বোঝা যাচ্ছে না। আজকে একটু বলো যে ব্লার আছে কিনা বা ঠিক আছে নাকি। আচ্ছা আচ্ছা ভাইয়া, কি ক্লাস হচ্ছে? হাসিবুর রহমান রাবিব জিজ্ঞাসা করছে। ভাইয়া বোটানির ক্লাস হচ্ছে নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদে। আচ্ছা, তা আমি জিজ্ঞাসা করছো আবুল হাসান স্যারের বই, হ্যাঁ আবুল হাসান স্যারের বই। উম, আচ্ছা, জিনিয়া বলছো সব ঠিক আছে, ক্লিয়ার আছে, আমিও দেখতে পাচ্ছি মেবি ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার স্টার্ট করি। এখন নগ্নবীজি আর আবৃতবীজি উদ্ভিদ, হ্যাঁ, এখানে ফার্স্টে যেই লাইনগুলো লাগবে, এখানে হচ্ছে মেইনলি তোমার অবজেক্টিভের জন্য আমার বইয়ে দাগানো আছে। তো এগুলা তোমরা হচ্ছে আমি যে লাইনগুলো দাগায় রাখছি তোমরা দেখতে পাচ্ছ, বা আমি আবার বলতেছি দেখে দেখে আবার দাগায় রাখো, ঠিক আছে?
এখন দেখো ফার্স্টে কি বলছে, নগ্নবীজি এবং আবৃতবীজি উভয় প্রকার উদ্ভিদে বীজ হয়। নগ্নবীজি উদ্ভিদে কোনো ফল হয় না, কেবল বীজ হয়, কিন্তু আবৃতবীজি উদ্ভিদে ফল এবং বীজ উভয়টি হয়। এই জিনিসটা হচ্ছে আমাদের কি বলে জানি অ্যাডমিশন টেস্টের সময় আমি কোনো একটা বই থেকে দেখে দাগাইছিলাম। আচ্ছা, উদ্ভাসে উন্মেষে যারা কোচিং করো ওদেরকে কিছু কিছু যায় বই দেয়, নোট একদম পুরো কতগুলো বই কালার করে দেয়, তো ওদের বইয়ের মধ্যে কিছু লাইন, রেড লাইন, গ্রিন লাইন, এরকম করে ইম্পর্টেন্ট লাইন ওরা আলাদা করে থাকে। যেগুলো রেড থাকে সেগুলো বেশি ইম্পর্টেন্ট থাকে, যেগুলো গ্রিন দিয়ে দাগানো থাকে সেগুলো কম ইম্পর্টেন্ট থাকে। তো ওই বই থেকে আমি মেবি দাগাইছিলাম, কারো থেকে কালেক্ট করে নিয়ে দাগাইছিলাম। এইটা দাগায় রাখো। তারপরে দেখো, আমি আরেকটা জিনিস লিখছি, বীজ সৃষ্টিকারী উদ্ভিদকে স্পারমাটোফাইটা বলে। এটা লিখে রাখো বইয়ের মধ্যে, দেখে লিখে রাখো। এখন যদি লিখে রাখতে না পারো স্ক্রিনশট নিয়ে রাখো। যদি এখন নোট করতে না পারো তাহলে এখন শুনো, পরে আবার যখন ক্লাস শেষ হওয়ার পর আবার ক্লাসটাকে রিপিট করে দেখে দেখে যে জিনিসগুলো বাদ দিয়েছে সেগুলো লিখে রাখো, ঠিক আছে? এখন দেখো, নগ্নবীজি উদ্ভিদের উৎপত্তি কোন সময় বলছে। পৃথিবীতে যেমন ডেভোনিয়ান যুগে উৎপত্তি আর মেসোজোয়িক যুগে বিস্তৃতি, এই সময় হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের আধিক্য থাকলেও বর্তমানকালে এদের সংখ্যা আবৃতবীজি উদ্ভিদের তুলনায় অনেক কম, ঠিক আছে? আরেকটা হচ্ছে এই দেখো, বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ থাকলেও মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে। তাহলে এটা এটা দাগায় রাখো, কয় প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ জন্মে প্রাকৃতিকভাবে আর আবৃতবীজী উদ্ভিদ কত, প্রায় 4000 প্রজাতির। হ্যাঁ, এখন যে 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ জন্মে এগুলোর মধ্যে কি, সাইকাস পেকটিনেটা, তারপরে কি পোডোকার্পাস নেরিফোলিয়াস, এগুলা। এইখানে হচ্ছে তোমার এই লাল দাগ দিয়ে পুরো প্যারাটা দাগায় রাখছি। হ্যাঁ, এটা আমাদেরকে অ্যাডমিশনের করানোর সময় অ্যাডমিশন এরকম লাল দাগ দিয়ে যে প্যারাগুলো দাগায় রাখছে ওগুলো আমাদেরকে বলছে তোমরা পড়বা, এখান থেকে অবজেক্টিভ থাকতে পারে, তো এরকম করে একটা দাগ দিয়ে দাগায় রাখো। আর হচ্ছে এই প্যারাটা তোমরা পুরোটা পড়বা। এখানে অবজেক্টিভ আসে, যেমন এই দেখো, পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদে 83টা গণ আর হচ্ছে 721টি বা 725টি, কিছু কিছু বইয়ে 725 আছে। তো এই দুই প্রজাতির সন্ধান পাওয়া গেছে। আবার কোনো কোনো বই আছে 700 এর অধিক, তো এটা হচ্ছে স্ল্যাশ দিয়ে লিখে রাখো, 725 আর 700 এর অধিক মাথায় রাখবা, মাথায় রেখে নিয়ে যাবা, কারণ তোমার এখন পরীক্ষার সময় যেহেতু তোমার এখন মাথায় নিয়ে যাইতে হবে অনেক কিছু। তারপরে হচ্ছে কি, জুম করলে ভালো হয়? আচ্ছা, জুম করে দিতেছি। জুম করলে তো আবার পুরোটা দেখতে পাবো না ভাইয়া। আচ্ছা, দাঁড়াও আমি এবার দেখো, বীজ সৃষ্টি বীজ সৃষ্টিকারী উদ্ভিদকে হচ্ছে স্পারমাটোফাইটা বলে, স্পারমাটোফাইটা। ঝাপসা দেখা যায়? আচ্ছা, এখন তো বলছো একজন ওকে। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে একজন জিজ্ঞাসা করছিল বীজ সৃষ্টিকারী উদ্ভিদকে কি বলে আপু, স্পারমাটোফাইটা বলে, স্পারমাটো। আরেকটা হচ্ছে তোমার তারপর পড়ছিলাম কি যে কতগুলো গণ এবং কতগুলো প্রজাতি আছে, ঠিক আছে? এখন দেখো, একটা হচ্ছে আহ জিঙ্কো বাইলোবা নামক একটি প্রজাতি এখন মাত্র জিঙ্কোফাইটার অন্তর্ভুক্ত, আর বাকি সবগুলো হচ্ছে বিলুপ্ত। তাহলে জিঙ্কো বাইলোবা হচ্ছে একটি জীবন্ত ফসিল। এটা হচ্ছে অবজেক্টিভের জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমাদের এইচএসসি পরীক্ষার অবজেক্টিভেও থাকতে পারে, অ্যাডমিশনেও থাকতে পারে, তো এটা দাগায় রাখো। জীবন্ত ফসিল কোনটাকে বলে, কোন প্রজাতি, কোন সাইন্টিফিক নেম কোন কি, জিঙ্কো বাইলোবা, এটা দাগায় রাখো। আচ্ছা, ওটা দেখতে পাও নাই। হ্যাঁ, এই দেখো, এই যে জিঙ্কো বাইলোবা, ঠিক আছে, একটি প্রজাতি যেখানে জিঙ্কোফাইটার অন্তর্ভুক্ত। আচ্ছা, জিঙ্কো বাইলোবা হচ্ছে জীবন্ত ফসিল, ঠিক আছে? তারপরে দেখো,
আরেকটা বলছে প্রায় 200 মিলিয়ন বছর পূর্বের একটা হচ্ছে তোমার সাইক্যাডোফাইটা, বর্তমানে 100 প্রজাতি নিয়ে গঠিত। হ্যাঁ, এখানে কি বলছে, এই দুটি গ্রুপের উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, তার মানে হচ্ছে কি জিঙ্কোফাইটা আর সাইকাডোফাইটা, জিঙ্কোফাইটা আর হচ্ছে সাইক্যাডোফাইটা, এই দুইটার উদ্ভিদের গ্রুপের শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা যুক্ত। আচ্ছা, ঝাপসা দেখা যায় আরেকজন বলতেছো, কেউ কেউ বলতেছো ঠিক আছে, কেউ কেউ বলতেছো ঝাপসা দেখা যায়, আমি কোনটা বুঝবো বুঝতে পারতেছি না আসলে। আচ্ছা, যে বলছো ঝাপসা দেখা যায় সে এখন একটু বললো আমাকে যে ঠিক আছে নাকি। ঝাপসা, আচ্ছা ভাইয়া, আমি যে আরেকটা ফোনে দেখতেছি, আমার ফোনে তো ঠিকই দেখা যাচ্ছে, তোমরা একটু দেখো তোমাদের কি নেটের কানেকশন ঠিক আছে নাকি, বা অন্য কোনো প্রবলেম আছে নাকি। বোঝা যায় না, ঝাপসা। দাঁড়াও আবার। ঠিক আছে তো আপু, আচ্ছা হ্যাঁ, সবাই অনেকে বলছো ঠিক আছে আপু, তাহলে যাদের কাছে ঝাপসা মনে হচ্ছে তাদের একটু দেখো, নেটের কানেকশন হয়তো বা স্লো হইতে পারে বা অন্য কোনো প্রবলেম হইতে পারে। হুম, আচ্ছা, এরপরে আমরা আচ্ছা এতক্ষণ পড়লাম হচ্ছে তোমার দুই ধরনের একটা জীবন্ত ফসিল কাকে বলে এটা মনে আছে, জিঙ্কো বায়োলোবাকে বলা হচ্ছে জীবন্ত ফসিল, আর কারণ বাকি সবগুলো বিলুপ্ত, এটা এখন মাত্র জীবিত, মানে এটা এখনো বিলুপ্ত হয় নাই। তারপরে দেখো আরেকটা জিনিস, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, হ্যাঁ, এটার তোমার সাইন্টিফিক নামটা লাগবে সিকুইয়া সেম্পারভাইরেন্স। আচ্ছা, এই নামগুলো অনেক বেশি উদ্ভট, আমার এগুলো নাম উচ্চারণ করতে আমার নিজের অনেক কষ্ট হয়। তো এগুলা হচ্ছে এইটা না, তাহলে দেখো এটা দাগায় রাখো, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষের নাম কি, এটা দাগায় রাখো। এটা কি কনিফার জাতীয় উদ্ভিদ, ঠিক আছে। তারপরে বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ, আহ বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ হচ্ছে কোন পাইন। বিশ্বের সবচেয়ে বৃহৎ কনিফার বনাঞ্চলে সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত, যেটি বিশ্বের সর্ববৃহৎ বায়োম। তাহলে বিশ্বের সর্ববৃহৎ বায়োম কি, সবচেয়ে বৃহৎ কনিফার বনাঞ্চল সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বায়োম, ঠিক আছে। তারপর হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজী উদ্ভিদ হলো নিটোফাইটা বিভাগের উদ্ভিদ। তাহলে এটা এটা একটা অবজেক্টিভ, আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিক ঘনিষ্ঠ উদ্ভিদ কি, নিটোফাইটা বিভাগের উদ্ভিদ। তারপরে হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের মতো এদের শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা বিহীন, আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা বিহীন, আর এদের শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা বিহীন, মানে নিটোফাইটা বিভাগের উদ্ভিদের। আচ্ছা, বায়োমটা কি, বায়োমটা হচ্ছে আহ কি জানি, কনিফার বনাঞ্চল যেটা সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত, বৃহৎ কনিফার বনাঞ্চল যেটা সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত, এটাই হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বায়োম, ঠিক আছে। তারপরে এদের দেখো নিটোফাইটা বিভাগের উদ্ভিদে আমরা পড়লাম কি, এটা আবৃতবীজী উদ্ভিদের মতো, উদ্ভিদের সবচেয়ে কাছাকাছি গোত্র, কারণ আবৃতবীজী উদ্ভিদের মতো এদের শুক্রাণু ফ্লাজেলা বিহীন, এদের কাণ্ডের টিস্যুতে কি আছে, ভেসেল আছে। তারপরে কি নিটামের পাতা আবৃতবীজী উদ্ভিদের মতো, এর পাতাও হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের মতো। তারপরে হচ্ছে নামিবিয়া মরুভূমিতে এন্ডেমিক ওয়েলউইচিয়ার পুংকন দেখতে ফুলের মতো, এইগুলার উচ্চারণ আসলে অনেক কঠিন আমার জন্য উচ্চারণ করা, অনেকদিন ধরে এগুলো পড়িও না, তো যদি উল্টাপাল্টা উচ্চারণ করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা প্লিজ। আর হচ্ছে এই উদ্ভিদের দুইটা পাতা থাকে, দেখো নামিবিয়া মরুভূমিতে যে উদ্ভিদটা আছে ওটা দেখতে, এটার কোন দেখতে ফুলের মতো, আর এই উদ্ভিদের মাত্র দুইটা পাতা থাকে। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গার মধ্যে, হ্যাঁ, এগুলো এতক্ষণ তোমার অবজেক্টিভের জন্য তেমন ইম্পর্টেন্ট না, তুমি শুধু এটা মনে রাখতে পারো যে নিটোফাইটা বিভাগের উদ্ভিদগুলো আবৃতবীজী উদ্ভিদের মতো কাছাকাছি। তারপরে হচ্ছে কি 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 কারণে এগুলো আবৃতবীজী উদ্ভিদের মতো, কারণ হচ্ছে এদের তোমার শুক্রাণু হচ্ছে ফ্লাজেলাবিহীন, কয়েকটা পয়েন্ট দেখো, শুক্রাণু ফ্লাজেলাবিহীন, হ্যাঁ, তারপরে এদের টিস্যুতে ভেসেল আছে, কাণ্ডের টিস্যু যেটা থাকে সেখানে ভেসেল থাকে, পাতা আবৃতবীজী উদ্ভিদের মতো, এই তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট মনে রাখবা, তাইলে বুঝতে পারবা যে কেন নিটোফাইটা বিভাগের উদ্ভিদকে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজী উদ্ভিদ বলা হয় আবৃতবীজী উদ্ভিদের।
এখন এই পার্ট গেল, এখন আসি যে জায়গাটা তোমাদের মেইনলি ইম্পর্টেন্ট, এফিডরা। হ্যাঁ, এফিডরা উদ্ভিদে দিনিষেক দেখা যায়। এফিডরা থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনে এফিডরা উদ্ভিদ আছে। ঠিক আছে, এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তাহলে এফিডরা হচ্ছে একটা নগ্নবীজী উদ্ভিদ যেটাতে দিনিষেক দেখা যায়। দিনিষেক কি, কিভাবে হয়, কোথায় হয়, এটা তোমরা হচ্ছে যখন উদ্ভিদের প্রজনন চ্যাপ্টার পড়বা তখন জানবা। এখন জেনে রাখো যে এফিডরা উদ্ভিদে দিনিষেক দেখা যায়। এফিডরা থেকে কি পাওয়া যায়, এফিডরা হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে এটা থেকে শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায়, এফেড্রিন। ইফেড্রিন শ্বাসকষ্টের ওষুধ, এটা এফিডরা উদ্ভিদ থেকে পাওয়া যায়। আর হচ্ছে এফিডরা উদ্ভিদ কোথায় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনে এফিডরা উদ্ভিদ আছে। এই কয়টা জিনিস দাগায় রাখো, ওকে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা জিনিস আছে, দেখো লিফ স্কার। লিফ স্কার বলছে কি, নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য। পাতা ঝরে পড়লেও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডে বিশেষ চিহ্ন থেকে যাওয়াই হলো লিফ স্কার। এখন যদি অনেক সময় টিচারদের অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন করার ইচ্ছা হয় বা ওনাদের মনে হয় যে একটু পেঁচাবো, স্টুডেন্টদের একটু জ্বালাবো, তাহলে ওনারা চাইলে এরকম লিফ স্কার দিয়ে দিতে পারে, লিফ স্কার কি। ঠিক আছে, এটা এটা শিখে রাখো। আর দেখো এফিডরা উদ্ভিদ, হ্যাঁ কোথায় এটা, এফিডরা উদ্ভিদের যে জিনিস দেখা যায় এটা কবে আবিষ্কার হয়েছে, 1990 সালে এটা আবিষ্কার হয়। এটাতে হচ্ছে এফিডরা উদ্ভিদ। হ্যাঁ, এখন আমি আরেকবার রিপিট করি এতক্ষণ আমরা কি কি পড়লাম দেখো, তারপরে হচ্ছে আবার আবার বলি। তাহলে আমরা পড়ছি হচ্ছে বাংলাদেশে প্রায় যে পয়েন্টগুলো দেখো বলতেছি সেগুলো মাথার মধ্যে ভালো করে ঢুকায় রাখো, মুখস্থ হয়ে যাবে এখানেই সাথে সাথে। এখন মুখস্থ না হইলে এখন মাথায় থাকলে পরে যখন পড়বা তখন মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করতে ইজি হবে। অ্যাটলিস্ট যে যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো তো মাথায় থাকবে। তাহলে প্রথমে আমরা পড়ছি কি, বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ পাওয়া যায়, এর মধ্যে আর হচ্ছে মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়। হ্যাঁ, তারপরে নগ্নবীজী উদ্ভিদের হচ্ছে 83টি গণ আর হচ্ছে 721টা প্রজাতির সন্ধান পাওয়া গেছে, অথবা 785 অথবা 700 এর অধিক। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ইয়া, এই তো গেল আরেকটা। তারপরে হচ্ছে একটা পড়ছিলাম কি, জীবন্ত ফসিল, যে আমরা জানতে পারছি যে তোমার একটি প্রজাতি জিঙ্কোফাইটার অন্তর্ভুক্ত, বাকি সবাই বিলুপ্ত। জিঙ্কোফাইটার যেই প্রজাতিগুলো আছে সেগুলো সব বিলুপ্ত হয়ে গেছে, শুধুমাত্র একটা প্রজাতি আছে যেটা হচ্ছে জিঙ্কো বাইলোবা, এটাই এখন পর্যন্ত বেঁচে আছে। তো এটাকে বলে হচ্ছে জীবন্ত ফসিল। তারপরে কি দেখো, আহ তারপরে হচ্ছে আসছিলাম আমরা তারপরের দিকে, যে তোমার পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কি, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, এটার হচ্ছে তোমার ইয়াটা পড়বা, সায়েন্টিফিক নেমটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে যে এটা কি একটা কনিফার জাতীয় উদ্ভিদ। তারপরে বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ হচ্ছে কি, ব্রিসল কোন পাইন। বিশ্বের সবচেয়ে বৃহৎ কনিফার বনাঞ্চল যেটা সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত, সেটা বিশ্বের সর্ববৃহৎ বায়োম। তারপরে আচ্ছা, তুমি আমাকে জিজ্ঞেসছিলে বায়োমের সংজ্ঞা কি। আচ্ছা সরি আপু, আমি বুঝতে পারি, আমি বায়োমের নাম আবার জিজ্ঞাসা করছিলা। আচ্ছা, বায়োমের সংজ্ঞা মেবি দিয়ে দিছে কেউ, হ্যাঁ এই তো সারা লিখে দিছে বায়োমের সংজ্ঞা, ওখানে দেখে নাও ওইটাই। তারপরে হচ্ছে আহ আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে কি, নিটোফাইটা বিভাগের উদ্ভিদ, যেগুলোর শুক্রাণু কি তোমার ফ্লাজেলা বিহীন থাকে, কাণ্ডের টিস্যুতে ভেসেল থাকে, আর এগুলার পাতা আবৃতবীজী উদ্ভিদের মতো। এই তিনটা পয়েন্টের জন্য হচ্ছে, এই তিনটা পয়েন্টে বুঝেছে যে এইটা আবৃতবীজী উদ্ভিদ অনেক কাছাকাছি। তারপরে আমরা আসলাম কি, এফিডরা উদ্ভিদ। হ্যাঁ, যেখানে দিনিষেক দেখা যায়, এফিডরা থেকে শ্বাসকষ্টের ওষুধ এফেড্রিন পাওয়া যায়। আরেকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনে এফিডরা উদ্ভিদ আছে। আর এফিড উদ্ভিদের দিনিষেক দেখা যায়, এটা আবিষ্কার হয় কবে, 1990 সালে আবিষ্কার হয়, আমার বইয়ের মধ্যে লেখা আছে, তোমরা তোমাদের বইয়ে লিখে নাও। আরেকটা পড়লাম কি, নগ্নবীজী উদ্ভিদের একটা ভিন্ন ধর্মের বৈশিষ্ট্য যেটা হচ্ছে লিফ স্কার। আর লিফ স্কার হচ্ছে পাতা ঝরে পড়লেও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডে একটা চিহ্ন থেকে যায়, যেটাকে বলে হচ্ছে তোমার লিফ স্কার। এই তো গেল আমাদের অবজেক্টিভের পার্ট। হ্যাঁ, এখন আমরা নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। দেখো আমার এখানে বইয়ের মধ্যে
100 দিয়ে এরকম স্টার দিয়ে রাখছি। এটা মানে অনেক বেশি ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের সময় এই চ্যাপ্টার থেকে মেবি 2টা কি 3টা কোয়েশ্চেন আসছিল, এইখানে এই বৈশিষ্ট্য থেকে আসছিল কোয়েশ্চেন, এবং এটা নিয়ে আমার অনেক কনফিউশন ছিল। আমি দাগাইছি অনেক ভয়ে ভয়ে, ভাবছিলাম আমার ভুল যাবে, পরে বাসায় এসে দেখছি যে না, আল্লাহর রহমতে ভুল যায় নাই, ঠিক ছিল। আপু বায়োম কি? বায়োমের সংজ্ঞা একজন দিছে তো ভাইয়া। আচ্ছা দাঁড়াও, আমি বলতেছি তোমাকে বায়োম কি। দেখো, একই ধরনের জলবায়ু, তারপরে হচ্ছে একই ধরনের মাটি, তারপরে হচ্ছে একই বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে একটি বৃহৎ ও পৃথকযোগ্য ইকোসিস্টেম, যেটা সেটাকে বলে হচ্ছে বায়োম। ঠিক আছে? একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি, তারপরে হচ্ছে একই বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে একটি বৃহৎ ও পৃথকযোগ্য ইকোসিস্টেমকে বায়োম বলে। এটা হচ্ছে বায়োমের সংজ্ঞা। ওকে, আচ্ছা হাসিবুর রহমান রাবি কি বলছো? পৃথক যোগ্য। আচ্ছা আরেকবার বলি, একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি, একই বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে একটি বৃহৎ ও পৃথকযোগ্য ইকোসিস্টেমকে বায়োম বলে। যেমন একটা জায়গার মধ্যে দেখো, তাদের জলবায়ু সেম, হ্যাঁ, সবসময় একই ধরনের থাকে, মাটি একটা একই মাটি, মাটির টাইপও একই রকমের, তারপরে হচ্ছে একই বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ আর প্রাণীর মধ্যে হইতেছে বৈশিষ্ট্যগুলো সেমই থাকে, হ্যাঁ, উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো সেম, প্রাণীর বৈশিষ্ট্যগুলো ওদের মধ্যে সেম, নিয়ে এরকম বৃহৎ একটা ইকোসিস্টেম যেটাকে অন্যগুলো থেকে আলাদা করা যাবে, এটাকেই মেনলি হচ্ছে বায়োম বলে। মাত্র জয়েন করলাম, একটু রিভিউ করা যায়? আচ্ছা ভাইয়া, ফার্স্টে এমন কিছু পড়াই নাই, আমি অবজেক্টিভের জিনিসগুলো পড়াইছি, আমি লাস্টের দিকে তোমাকে আরেকবার রিভিউ করে দিব। হ্যাঁ, তুমি থাকো লাস্ট পর্যন্ত, এখন যেখান থেকে পড়তেছি ওখান থেকে পড়ি, হ্যাঁ, কারণ অলরেডি 2বার রিভিউ হয়ে গেছে তো অনেকের, আবার পরে হচ্ছে পিছায় যাব, তো আমি লাস্টে রিভিউ করে দিব আবার শেষ করে। হুম, আচ্ছা, কনিফার কি? কনিফার হচ্ছে এক ধরনের প্রজাতি, উদ্ভিদের একটা প্রজাতি, ওইটাই হচ্ছে কনিফার। এখন পড়ি হইতেছে আমরা নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য, যেটা আমি বলতেছিলাম যে এই বৈশিষ্ট্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটা আসে পরীক্ষায়, তোমাদের এমনিতে রিটেনেও আসতে পারে, এমসিকিউতে আসতে পারে এখান থেকে কোয়েশ্চেন, তারপরে অ্যাডমিশনে তো আসেই, এটা হয় জন্য 100% দিয়ে রাখছি। এখন দেখো, ও নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য কি, এটা মেনলি তোমাকে মুখস্থ করতে হবে, বুঝছো, এখানে বোঝানোর মতো কিছু নাই, তো আমি বৈশিষ্ট্যগুলো একবার একবার করে পড়ে যাই। দেখো, নগ্নবীজ উদ্ভিদ কি? বহু বর্ষজীবী, তারপর হচ্ছে কি স্পোরোফাইট, আর হচ্ছে মাইক্রোস্পোর ও মেগাস্পোর তৈরি করে। স্পোরোফাইট অসম রেণুপ্রসূ। এখন তোমরা বলতে পারো স্পোরোফাইট কি? স্পোরোফাইট হচ্ছে তোমার ডিপ্লয়েড অবস্থা, হ্যাঁ, যেমন উদ্ভিদের নগ্নবীজি উদ্ভিদটা যেভাবে থাকে নর্মালি যেভাবে হয় সেটাকে বলা হচ্ছে তার স্পোরোফাইট অবস্থা, ডিপ্লয়েড। তারপরে যখন সে গ্যামেটোফাইট উৎপন্ন করে বা অন্য ধরনের স্পোর উৎপন্ন করে জনন বা তোমার হচ্ছে প্রজননের জন্য, তখন সেই অবস্থাটাকে বলে তার গ্যামেটোফাইট, আর ওটা হচ্ছে হ্যাপ্লয়েড। এখন ডিপ্লয়েড কখন থেকে আর হ্যাপ্লয়েড কখন থেকে তোমরা বুঝছো, আমাদের বডির সেলগুলো কি ডিপ্লয়েড, মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়, কিন্তু যে জনন কোষগুলো থাকে সেগুলো কি হ্যাপ্লয়েড, মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়, তাই না? কোষ বিভাজন পড়ছো, কোষ বিভাজনে তো জানার কথা, এটা যদি ইন্টারে কোষ বিভাজন না পড়ে থাকো, এসএসসি তো কোষ বিভাজন পড়ছো ওই রকম। তাহলে কি বলছে উদ্ভিদে, দেখো একটা কি পয়েন্ট তোমার মনে রাখতে হবে, স্পোরোফাইট, হ্যাঁ, অসম রেণুপোষ, মাইক্রোস্পোর আর মেগাস্পোর, 2 ধরনের স্পোর উৎপন্ন করে, পুংলিঙ্গ উভলিঙ্গ দুইটাই উৎপন্ন হয়। তারপরে আসি কি, দেখো স্পোরোফিল গুলো হচ্ছে ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন তৈরি করে, পুং স্ট্রোবিলাস বা কোন তৈরি করে, ওইটা আমরা সামনে আসবো জনন যখন পড়বো সেখানে। তারপরে দেখো, স্ত্রীরেণুপত্র যেটা তৈরি হয় সেখানে কোনো গর্ভাশয় তৈরি হয় না, অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এগুলো থাকে না, এগুলো কি আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। এর ফলে পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়, এই জন্য হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকে না, এই জন্য তোমার পুং স্পোর যেটা তৈরি হয় বা মেগা মাইক্রোস্পোর যেটা তৈরি হয় সেটা হচ্ছে সরাসরি ডিম্বকের উপর পতিত হয়, ঠিক আছে, ডিম্বক রন্ধ্রে পতিত হয়। বহু বর্ষজীবী কি? বহু বর্ষজীবী মানে যেটা অনেক বছর বাঁচে, 100 বছরের উপরে বাঁচে, এরকম বহু বর্ষজীবী। তারপরে দেখো, ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে,
গর্ভাশয় নেই, এজন্য কোনো ফল সৃষ্টি করতে পারে না। ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে, এজন্য কি বলে নগ্নবীজি। নগ্নবীজি উদ্ভিদে কি দিনিষেক ঘটে না, নর্মালি নগ্নবীজি উদ্ভিদে দিনিষেক ঘটে না। কোথায় ঘটে? এফিড্রাতে ঘটে। তাই শ্বাস হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়। এখন শ্বাস কি, হ্যাপ্লয়েড, শ্বাস কি, এন্ডোস্পার্ম, এটা হচ্ছে আমরা যখন প্রজনন চ্যাপ্টার পড়বো তখন ওখানে জানবো। তারপরে দেখো, জাইলেম টিস্যুতে সত্যিকারে ভেসেল কোষ থাকে না এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। এটাও হচ্ছে জাইলেম কি, জাইলেম, ফ্লোয়েম এগুলা কোথায় আছে? আমাদের টিস্যুর চ্যাপ্টারে আছে। আপাতত এতটুকু পড়ো। তারপর হচ্ছে কি, এটা বায়ু পরাগী। জীবন চক্র অসম আকৃতির, হ্যাঁ। আর হচ্ছে সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। এগুলা হচ্ছে তোমার উদ্ভিদের, নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। এগুলা তোমাদেরকে মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। এগুলাতে কোনো তোমার শর্টকাট ওইরকম কিছু নাই। এখন দেখো, একটা বলছে কি, দেখো এটা তোমরা মনে রাখতে পারো, জাইলেম টিস্যুতে সত্যিকারে ভেসেল কোষ থাকে না এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। তাহলে এটা মনে রাখবো কিভাবে? দেখো, এই যে বলছে জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই, মানে কি জাইলেমে ভাই নাই, ভাই দিয়ে কি বলছে ভেসেল, ফ্লোয়েমে সঙ্গী নাই মানে কি সঙ্গী মানে সঙ্গী কোষ। এটাই ভাবে মনে রাখতে পারো, এই পয়েন্টটাই ভাবে মনে রাখতে পারো। এটা আসে মেইনলি। আচ্ছা, তুমি আমাকে জিজ্ঞাসা করছো একজন যে জাহিন ফারহান জিসান, এফিডাতে ব্যতিক্রম কেন হয়? হ্যাঁ, এখন এটা আপু কি বলবো, এটা হচ্ছে তোমার নেচার। হ্যাঁ, নেচার এখন ঠিক করছে যে এভাবে এফিডাতে এরকম ব্যতিক্রম হবে, কিছু করার নাই। মানুষেরও কি সবার কি সবকিছু একরকম হয়? কারো কারো ক্ষেত্রে ব্যতিক্রম থাকে। তো এটা কি তুমি একটা মিস ফাংশন বা অন্য কিছু ধরতে পারো, জেনেটিক চেঞ্জ বলতে পারো, এই জন্য হচ্ছে এফিডাতে ব্যতিক্রম হয়। ওকে, আর একটু জুম করেন ভাইয়া, আর একটু যদি আমি জুম করি তাহলে তোমরা আমার পুরো বইটা দেখতে পারবে না। তো এই জন্য আমি বলি যে তোমরা হচ্ছে, তুমি তোমার বইটা নিয়ে একটু বসো কষ্ট করে, ওটা দেখো। আর যদি তোমার কাছে হাসান স্যারের বই না থাকে তাহলে তুমি আজমল স্যারের বই নিয়ে বসো, ঠিক আছে? আর যদি তোমার কাছে সেটাও না থাকে তাহলে তুমি আমার কথাগুলো একটু ভালো মতো শুনো, শুনে শুনে একটু লেখার চেষ্টা করো। তারপরে হচ্ছে তোমাদের জন্য, তোমাদের যাদের বই নেই তাদের জন্য হচ্ছে বলবো হাসান স্যারের বইয়ের এই চ্যাপ্টারটার ছবি দিয়ে দিতে। ওকে, কারণ আরেকটু যদি জুম করি তাহলে সবকিছু দেখতে পারবা না। তাও তোমার জন্য আমি দেখি জুম করার একটু ট্রাই করি। দেখো তো বুঝো কিনা, এখন তো জুম করছি একটু। ওকে, তাহলে আমরা নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য পড়লাম। কি কি একটা কি দিয়ে মনে রাখবো, যে জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই, এটা দিয়ে মনে রাখতে পারবো জাইলেম টিস্যুতে ভেসিকল কোষ থাকে না আর ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। ওকে, তারপর একটা বলছে কি সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। এখন বলবা যে আপু আর্কিগোনিয়া কি? আর্কিগোনিয়া হচ্ছে ফিমেল সেক্স অর্গান, ঠিক আছে, যেটার মাধ্যমে হচ্ছে জনন সম্পন্ন করে বা ডিম্বক উৎপন্ন হয়, সেটাই হচ্ছে তোমার আর্কিগোনিয়া। আর্কিগোনিয়া সৃষ্টি করা নগ্নবীজি উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। ওকে, এখন আমাদের নগ্নবীজি উদ্ভিদ গেল, এখন আমরা নগ্নবীজি উদ্ভিদের একটা প্রজাতি পড়বো যেটাকে আমরা বলি কি সাইকাস। সাইকাসের নাম আমরা অনেকেই শুনছি, চিনিও, দেখি না হয়তো বা দেখি নাই, আমি নিজে এখন পর্যন্ত চোখে মনে হয় সামনাসামনি সাইকাস দেখি নাই, কিন্তু নাম তো অনেক শুনছি সবাই। এখন দেখো এটা শ্রেণীবিন্যাস আছে, শ্রেণীবিন্যাসটা পড়বা। কি কি? কিংডম হচ্ছে প্ল্যান্টি, ডিভিশন কি সাইকাডোফাইটা, ক্লাস হচ্ছে সাইকাডোপসিডা, অর্ডার সাইকাডেলিস, ফ্যামিলি সাইকাডেসি, জেনাস হচ্ছে সাইকাস। ওকে, শ্রেণীবিন্যাস পড়বা। তারপরে দেখো সাইকাসের কি বলছে, স্বভাব এবং আবাসভূমি। এখন এটা বলছে কি সাইকাস হচ্ছে তোমার বহুবর্ষজীবী নগ্নবীজি উদ্ভিদ। ওকে, এটা মনে রাখবা, বহুবর্ষজীবী নগ্নবীজি উদ্ভিদ, এটা দাগায় রাখো। আর এখানে হচ্ছে আছে পড়ার মতো, এটা তোমরা পড়ে নিবা, রিডিং পড়ে নিবা। এখানে হচ্ছে তোমার কোথায় হয়, কোন স্থানে থাকে, এগুলা এটা এমন কিছু ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা সাইকাসের গঠন বৈশিষ্ট্য। হুম, এখন মেবি পুরোটা দেখা যাচ্ছে না, এই জন্য এখন একটু জুম কমাইতে হবে। হুম, এখন আসি আমরা সাইকাসের গঠন বৈশিষ্ট্য। হ্যাঁ, দেখো, অন্য বীজযুক্ত উদ্ভিদের ন্যায় সাইকাস উদ্ভিদটিও স্পোরোফাইট, অর্থাৎ কি সাইকাস হচ্ছে ডিপ্লয়েড, ডিপ্লয়েড থেকে পরে হচ্ছে তোমার হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট উৎপন্ন হয়। তো যেহেতু সাইকাস ডিপ্লয়েড, এই জন্য এটাকে আমরা বলছি কি স্পোরোফাইট। দেখো স্পোরোফাইটটি কি মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত।
স্পোরোফাইটে কি থাকে, মূল, কাণ্ড আর পাতা, এই তিনটাতে বিভক্ত। কাণ্ড কেমন, সাধারণত খাড়া, অশাখ, স্থূল, বেলনাকার বা সিলিন্ড্রিক্যাল থাকে কাণ্ড। আর কাণ্ডের গাত্রে হচ্ছে পত্রমূল দিয়ে আচ্ছাদিত বলে এটা কাণ্ডটা অমসৃণ থাকে। হ্যাঁ, এখন এটা দেখো, কাণ্ডের লম্বা বা দৈর্ঘ্য 8 হতে 14 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। আরেকটা দেখো, আমি স্ল্যাশ দিয়ে লিখছি 2 থেকে 5 মিটার। এইটা তোমরা লিখে রাখো বইয়ের মধ্যে, 8 হতে 14 ফুট অথবা 2 থেকে 5 মিটার। এগুলা এটা হচ্ছে অন্য বইয়ে আছে, হয়তো আজমল স্যারের বইয়ে বা অন্য আরো যেসব কি জানি আরেকটা বই আছে না, বোটানির আরো 2টা বই আছে, কিন্তু ওইরকম কোন একটা বই আছে। তারপরে দেখো, আহ সাধারণত শাখাবিহীন, তবে শীর্ষমুকুল ভেঙে গেলে কাণ্ড শাখাযুক্ত হতে পারে। হ্যাঁ, এখন এখানে এটা দেখবা যে পাতা, সাইকাসের যে পাতা থাকে সেটা কাণ্ডের অগ্রভাগে অনেকটা মুকুটের মতো থাকে। প্রতিটি পাতা কি পক্ষল, যৌগিক, এগুলো মুখস্থ করার জিনিস, এখানে এমন বোঝার কিছু নাই। তারপরে হচ্ছে কচি পাতা যেটা থাকে, সাইকাসে যেটা কচি পাতা, একদম নতুন যেটা হয় সেটা হচ্ছে ফার্নের মতো কুণ্ডলিত মুকুল পত্র বিন্যাস যুক্ত। ওকে, মুকুল পত্রবিন্যাস যুক্ত। এখন পত্রবিন্যাস আমরা সামনে পড়বো, পত্রবিন্যাস কি, অমরা বিন্যাস কি, আরো অনেক ধরনের বিন্যাস আছে, এগুলো সামনে যে পড়বো। তারপরে দেখো, সাইকাস উদ্ভিদে যৌগপত্র বা পর্ণপত্র, ফোলিয়েজ লিভস ছাড়া আরো এক প্রকার বাদামি বর্ণের শল্কপত্র আছে। হ্যাঁ, ফোলিয়েজ লিভস বা পর্ণপত্র মানে কি, তোমার হচ্ছে নতুন যে পাতাটা হয় ওইটাই হচ্ছে তোমার নর্মালি সবুজ একদম যে পাতাটা হয়েছে সেটাই, ওটা কি বলে, যৌগপত্র বা পর্ণপত্র। এটা ছাড়াও এক ধরনের বাদামি বর্ণের শল্কপত্র থাকে, ওইটা মেনলি হচ্ছে তোমার ব্রাউন কালারের আর কি, এই জন্য বলছে বাদামি বর্ণের শল্কপত্র। তারপরে কি, তাইলে দেখো পাতা 2 ধরনের, ঠিক আছে, যৌগপত্র আর হচ্ছে শল্কপত্র। শল্কপত্রগুলো যৌগপত্রের মুকুলকে আবৃত করে রাখে। তারপরে দেখো, সাইকাসকে পাম ফার্ন কেন বলা হয়, এই দেখো এই লাইনটা বোল্ড করে লিখা বইয়ের মধ্যে, প্লাস আমি হচ্ছে লাল কলম দিয়ে দাগে রাখছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অবজেক্টিভ আসবে, অ্যাডমিশন টেস্টে আসতে পারে। পাম উদ্ভিদ এবং ফার্নের পাতার সাথে সাইকাসের পাতা কিছুটা মিল সম্পন্ন বলে অনেক সময় সাইকাসকে আমরা কি বলি, পাম ফার্ন। স্কেল লিভস, শল্কপত্র, এটা এক ধরনের পাতা, ঠিক আছে, নর্মাল পাতার মতো না, বাদামি কালারের থাকে, এটার কাজ একটু নর্মাল পাতার চেয়ে একটু তার অন্য ধরনের ফাংশন আছে, ঠিক আছে। এত কিছু না, জাস্ট জেনে রাখো শল্কপত্র, তাও আমি তোমাকে পরে বলে দিব না শল্কপত্র মেইনলি কি, এত ভালো মতো জানি না, জেনে তোমাকে জানাই দিব পুরোটা। ওকে, তারপর দেখো, পাম উদ্ভিদ এবং ফার্নের পাতার সাথে সাইকাসের পাতা মিল সম্পন্ন বলে সাইকাসকে আমরা পাম ফার্ন বলি। তারপর দেখো, যৌগপত্রের পত্রখণ্ড কি, গাঢ় সবুজ বর্ণের, এইটা এমন কিছু না। আচ্ছা আচ্ছা, এই গেল হচ্ছে তোমার পাতার জিনিসপত্র। এখন আসি আমরা, এই লাইনটা দাগায় রাখো, এটা অনেক ইম্পর্টেন্ট। সাইকাসকে পাম ফার্ন কেন বলা হয়, কারণ এটার পাতা ফার্ন উদ্ভিদের সাথে কিছুটা মিল সম্পন্ন, এই জন্য। এখন আসি সাইকাসের মূল। হ্যাঁ, দেখো, প্রাথমিক পর্যায়ে বলছি কি সাইকাসের প্রধান মূল থাকে, কিন্তু এটা স্বল্পস্থায়ী, অনেক কয়েকদিন পরে এটা নষ্ট হয়ে যায়, পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। হ্যাঁ, অস্থানিক মূল হচ্ছে মানে এটা প্রধান মূলগুলো যেমন একদম শক্ত থাকে, চারপাশ থেকে বিস্তৃত থাকে, ওই রকম না, এটা অস্থানিক। এটা হচ্ছে কি তোমার কখনো কখনো মাটির ঠিক নিচে বৃদ্ধি পায়, আর মাটির উপরে তোমার অনেকগুলো ছোট ছোট শাখার সৃষ্টি করে। হ্যাঁ, আর ভূমির উপরে যেই শাখাগুলো থাকে এগুলা হচ্ছে একসময় ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়। তাহলে হচ্ছে সাইকাসের মূল, প্রধান মূল থাকে, কিন্তু পরে সেখান থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়। এখন অস্থানিক মূলটা কি অনেক সময় মাটির নিচে বৃদ্ধি পায়, আবার মাটির উপরে তার কিছু কিছু শাখা থাকে। সেই শাখাগুলো অনেক সময় হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়। এখন এই মূলের মধ্যে যখন ব্যাকটেরিয়াগুলো আক্রান্ত করে মূলকে, তখন এগুলো মূলের মধ্যে বৃদ্ধি পাইতে থাকে, সাথে এগুলোর সাথে নস্টক, অ্যানাবিনা এই ধরনের সায়ানো ব্যাকটেরিয়াও আক্রান্ত করে, এটাও এক ধরনের ব্যাকটেরিয়া। হ্যাঁ, তাহলে মূলের মধ্যে ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি পায়, সাথে নস্টক, অ্যানাবিনা এই ধরনের সায়ানো ব্যাকটেরিয়াগুলো মূলকে আক্রান্ত করে। ফলে আক্রান্ত হওয়ার ফলে হচ্ছে মূলগুলো স্বাভাবিক হয় না বা সরু হয় না, মানে যেমন নর্মালি আমরা কি দেখি গাছের মূল সরু সরু এরকম করে লম্বা লম্বা থাকে। হ্যাঁ, কিন্তু এই ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে সাইকাসের মূলগুলো সরু আকৃতির হয় না বা স্বাভাবিক হয় না, এগুলো হচ্ছে বিকৃত হয়ে যায়, এবড়ো থেবড়ো টাইপের হয়ে যায়। এই জন্য এগুলোকে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়, সমুদ্রের যে প্রবাল বা কোরাল থেকে ওগুলার মতো তখন দেখায়। এমন মূলকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে, ঠিক আছে।
তারপর দেখো কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্য কর্টেক্সে অ্যানাবিনা ও নস্টক অবস্থান করে, এই অংশকে শৈবাল স্তর বলে। এখন তোমরা বলবো আপু মধ্য কর্টেক্স কি? মধ্য কর্টেক্স হচ্ছে তোমার মূলকে যখন তুমি মূল বা কাণ্ডকে যখন তুমি ব্যবচ্ছেদ করবা তখন ওইটার অনেকগুলো পার্ট থাকে, একটা পার্টই হচ্ছে কর্টেক্স, ঠিক আছে? এটা আমরা সামনে যখন টিস্যুর চ্যাপ্টার পড়বো তখন ওখানে আমরা কর্টেক্স সম্পর্কে জানতে পারবো। এখন জেনে রাখো যে কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্য কর্টেক্সে অ্যানাবিনা আর নস্টক অবস্থান করে, আর এই অংশটাকে সেজন্য শৈবাল স্তর বলে। এখন তোমার এখান থেকে কি আসবে? তোমার এখান থেকে আসবে যে কোরালয়েড মূল বলতে কি বুঝো, বা সাইকাসের মূলকে কোরালয়েড মূল কেন বলা হয়, এগুলো হচ্ছে তোমার 2 নাম্বার কোয়েশ্চেনের জন্য আসে। ওকে, তো এটা হচ্ছে তোমার পুরোটা অনুধাবনের জন্য পড়তে হবে, প্লাস এখান থেকে অবজেক্টিভ তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসতেই পারে, আমরা জানি না। এখন আরেকটা জিনিস আমি বলবো যে কি বলে, আমি কখনোই এত বেশি বেশি চিত্র আঁকতে পারতাম না, মানে আমি লিখতে গিয়ে টাইম পাইতাম না চিত্র আঁকার। কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্টরা থাকে না কলেজে, ফার্স্ট গার্ল ফার্স্ট বয় ফার্স্ট গার্লরা থাকে, যে তারা খাতা চিত্র দিয়ে সুন্দর করে মানে একদম ভরায় দেয় তারা চিত্র দিয়ে। তো ওই রকম যদি কেউ হইতে চাও, বা যদি তোমাদের কাছে মনে হয় যে হ্যাঁ আমি সব চিত্র, আমি আমার খাতা বেশি চিত্র দিব, তাহলে আমি বলছি তোমরা এই চিত্রটা শিখো, কারণ এটা দিলে সুন্দর করে এঁকে দিলে নাম্বার বেশি পাবা। এখন তুমি ধরো 2 নাম্বারের কোয়েশ্চেনে এটা আসছে, তুমি লিখার পরে ছোট করে একটু চিত্রটা এঁকে দিলা, তো ম্যাম তোমার খাতা দেখলো, দেখার পরে তোমাকে তো খুশি হয়ে 2 দিয়ে দিল যে মেয়েটা চিত্র আঁকছে। তারপর আরেকজনের খাতা দেখলো, সে লিখছে বাট সে চিত্রটা দেয় নাই, তো তার প্রতি একটু মানে মন মানসিকতা একটু খারাপ হয়ে যায়। এইসবের শিকার আমি অনেক হয়েছি। তো এই জন্য বলি, তো তখন হচ্ছে তোমরা, তো যে চিত্র দেয় নাই তাকে দেখালো 2-1 দিল, কিন্তু সে কিন্তু ঠিকই লেখছে, সবই লেখছে। অথচ অনেক সময় দেখা যায় যারা চিত্র লেখে দেয় তারা হচ্ছে ভিতরে ফাঁকিবাজি করে, ভিতরে লিখে না। কিন্তু তাই বলে আমি বলবো না যে তোমরা চিত্র ফাঁকিবাজি করার জন্য ভিতরে চিত্র দিবা। ওকে, কোরালয়েড রুট কি? কোরালয়েড রুট হচ্ছে এই সাইকাসের যে মূল সেটাকেই কোরালয়েড রুট বলে। ওকে, কোরালয়েড মানে হচ্ছে যখন এটাকে সামুদ্রিক প্রবাল বা কোরাল, প্রবালের ইংলিশ হচ্ছে তোমার কোরাল, যখন এটাকে কোরাল প্রবালের মতো হয়ে যায় এই ব্যাকটেরিয়া আক্রমণের জন্য, তখনই এটাকে হচ্ছে তোমার কোরালয়েড মূল বলে। ওকে, আচ্ছা আইসোপ্রোপিয়েট, এটা তুমি কোথায় পাইলে ভাইয়া আইসোপ্রোপিয়েট? আমি তো এই বইয়ের মধ্যে পাই নাই, অন্য কোনো বইয়ের মধ্যে কি আইসোপ্রোপিয়েট আছে? যদি থাকে তাহলে আমাকে একটু বলো কোথা থেকে পাইছো, আমি খুঁজে তোমাকে জানাবো না আইসোপ্রোপিয়েট কি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা তাহলে কোরালয়েড রুট পড়লাম, কিভাবে কোরালয়েড রুট হয় এটা পড়লাম। এখন আসি একটা ইম্পর্টেন্ট জিনিস, যে জীবন্ত জীবাশ্ম কি বলছিলাম, একটা জিঙ্কো বাইলোবা, একটা উদ্ভিদ যেটার যেই গণের সবগুলো প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, শুধুমাত্র জিঙ্কো বাইলোবাটাই জীবিত আছে, জন্য এটাকে জীবন্ত ফসিল বলছে। এখন জীবন্ত ফসিল কি? দেখো, বর্তমান কালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীত কালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম, তার মানে কি, বর্তমান কালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য, মানে একটা উদ্ভিদ এখন জীবিত আছে, হ্যাঁ, তার বৈশিষ্ট্যটা অনেক আগে কোনো একটা উদ্ভিদের এমন উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন হলো যে উদ্ভিদটা বা তার সেই প্রজাতির কোনো উদ্ভিদই এখন আর পৃথিবীতে নাই, সেই ধরনের উদ্ভিদকে আমরা বলি হচ্ছে জীবন্ত জীবাশ্ম। ওকে, কারণ জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে এই নতুন জীবন্ত উদ্ভিদটার বৈশিষ্ট্য মিলে গেছে, এজন্য এটাকে আমরা জীবন্ত জীবাশ্ম বলি। সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম। তো এইটা তোমার 2 নাম্বার কোয়েশ্চেনে আসে, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম কেন বলা হয়, অনুধাবনের কোয়েশ্চেনে আসে। দেখো, সাইকাস উদ্ভিদ কি সাইকাডেলিস বর্গের অন্তর্গত। তাহলে যখন মেসোজোয়িক যুগ ছিল তখন সাইকাডেলিস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীতে ছিল, এদের অনেকে এখন বিলুপ্ত হয়ে গেছে, এদেরকে পাওয়া যায় কিভাবে, জীবাশ্ম হিসেবে। এখন এই বর্গের সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে, মানে হচ্ছে এ গণের। আচ্ছা ভাই, তুমি আমাকে আবারও বলছো এসোপ্রোপিয়েট কি? ইসোপ্রোপেট, আচ্ছা আমি তোমাকে কি বলে, আমি বুঝতেছি না এটা কোথা থেকে তুমি পাইছো, বাট আমি তোমাকে সার্চ দিয়ে জানাবো, নেক্সট ক্লাসে আমি তোমাকে জানাবো। ওকে, আমরা সাইকাসকে জীবান্ত জীবাশ্ম কেন বলতে এটা পড়তেছিলাম। এদের অনেক বৈশিষ্ট্য কি, আদিকালে বিলুপ্ত ওই জীবাশ্ম সাইকাডসের বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতি, এই জন্যই হচ্ছে সাইকাস সহ বর্তমানকালের সকল সাইকাডসকে বা সাইকাডলিস বর্গের সদস্যদেরকে নর্মালি সাইকাস বলে। সাইকাস যদি আবার কি জিজ্ঞাসা করো,
মেসোজোয়িক যুগ কোন সময়টা আপু? আপু আমি মেসোজোয়িক যুগ এইসব যুগ সম্পর্কে তো ভালো মতো জানি না। এগুলা মেবি তোমাদের লাস্ট চ্যাপ্টারে আসে, বা হচ্ছে তুমি জেনেটিক্স যখন পড়বা তখন মেবি জানতে পারবা। তাও আপাতত আমি জানি না মেসোজোয়িক যুগ কোনটা, কিন্তু আমি তোমাকে জেনে নেক্সট ক্লাসে এটাও জানাবো। ওকে, আর যদি আমার মনে না থাকে তাহলে একটু তুমি গুগল সার্চ দাও, বা তোমাদেরকে একটু গুগল করে দেখো তো মেসোজোয়িক যুগ কোনটা, কারণ আমি নিজেও জানি না, আমাকে একটু জানাও। এই জন্য সাইকাস বর্তমানকালে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। ওকে, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় 2 নম্বর কোয়েশ্চেনে আসবে, এটা খুব ভালো মতো পড়বা, আসবে। ওকে, এখন আমরা পড়বো সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য কি। দেখো এটাতেও আমি স্টার দিয়ে রাখছি, কারণ কি এটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আসে। তো এটা তোমরা স্টার দিয়ে রাখো, এটা খুব ভালো মতো পড়তে হবে। এখন দেখো সাইকাস উদ্ভিদের তোমার শনাক্তকারী বৈশিষ্ট্য কি মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই ভাইয়া এবং আপুরা, এটাকে মুখস্থ করতে হবে। তাও আমি বলে দিই, একটা কি আমরা পড়ছি, সাইকাস কি স্পোরোফাইট, মূল কাণ্ড পাতায় বিভক্ত, এটা মনে আছে, প্রথমে পড়ছি। তারপরে কি দেখো, উদ্ভিদে বীজ উৎপন্ন হয় কিন্তু কোনো ফল উৎপন্ন হয় না, এটাও আমরা পড়ছি। ফল উৎপন্ন হয় না দেখি, কিন্তু এটা নগ্নবীজি, তাহলে এটাই ভাই মনে রাখবা, যেহেতু ফল উৎপন্ন হয় না নগ্নবীজি, কারণ হচ্ছে ফল উৎপন্ন হয় না। এই তো, তারপরে হচ্ছে কি দেখো, প্রথমে পড়ছিলাম কি পাতা বৃহৎ পক্ষল যৌগিক, এটাও পড়ছি। দেখো এখানে আমি গোল করে দাগায়ও রাখছি, পাতা কি পক্ষল যৌগিক, এটা মনে রাখবা, এটা দাগায় রাখো, পক্ষল যৌগিক। তারপর হচ্ছে কি দেখো, কচি পাতার ভার্নেশন কি সার্সিনেট বা পত্রবিন্যাস সার্সিনেট ভার্নেশন টাইপের। হ্যাঁ, তারপর এখন যদি বলো সার্সিনেট ভার্নেশন কি, এটা হইতেছে সামনে পড়বো পত্রবিন্যাস, ওখানে দেখবা। তারপরে দেখো পাতায় কি থাকে, ট্রান্সফিউশন টিস্যু থাকে। তারপরে অস্থানিক কোরালয়েড মূল থাকে। পুংরেণুপত্র একত্রিত স্ট্রোবিলাস গঠন করে, কিন্তু স্ত্রীরেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে না। তারপরে কি হেটারোস্পোরিক, অর্থাৎ যৌন জননে মেগা ও মাইক্রোস্পোর। হেটারোস্পোরিক বলছে কি 2 ধরনের স্পোর হয়, মেগাস্পোর মাইক্রোস্পোর, বা পুংরেণুপত্র স্ত্রীরেণুপত্র, এই জন্য এটাকে হেটারোস্পোরিক বলে। এখন যদি শুধু তোমার পুংরেণুপত্র গঠিত হইতো তাহলে এটাকে বলতো হোমোস্পোরিক, মানে একই ধরনের স্পোর গঠিত হয়। হেটারো আর হোমো এটা তো বুঝো। বাতাসের দ্বারা পরাগায়ন ঘটে, বায়ু পরাগায়ন ঘটে। তারপরে কি দেখো, সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ, লাটিমের মতো সচল ও বহু ফ্লাজেলা বিশিষ্ট। ওকে, তাহলে সাইকাসের বৈশিষ্ট্য পড়লাম কি, শনাক্তকারী বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি পড়ছি আমরা, যে সাইকাস স্পোরোফাইট থাকে, দেহতে কি মূল কাণ্ড পাতায় বিভক্ত। তারপরে কি এখানে কোনো ফল উৎপন্ন হয় না, বীজ উৎপন্ন হয় বাট ফল উৎপন্ন হয় না, যেহেতু ফল উৎপন্ন হয় না সেজন্য এটাকে কি বলে, নগ্নবীজি উদ্ভিদ বলে। তারপরে পাতা কেমন পড়ছি, বৃহৎ আর পক্ষল যৌগিক। ওকে, কচি পাতার ভার্নেশন, পাতার শিরা বিন্যাস বা পাতার বিন্যাস বা পত্র বিন্যাস কি সার্সিনেট টাইপের। পাতায় কতগুলা ট্রান্সফিউশন টিস্যু থাকে। তারপরে কি পাতায় কি গৌণ অস্থানিক বা কোরালয়েড মূল বিদ্যমান থাকে। কোরালয়েড মূল, এই যে এখন আবার আরেকজন আমাকে জিজ্ঞাসা করছো কোরালয়েড মূল কি, বলতেছি দাঁড়াও। তারপরে কি পুংরেণু পত্রগুলো একত্রিত হয়ে তোমার হচ্ছে কি বলে স্ট্রোবিলাস গঠন করে। হ্যাঁ, আর হেটেরোস্পোরিক অর্থাৎ যৌনজনে মেগাস্পোর মাইক্রোস্পোর 2 ধরনের স্পোর সৃষ্টি হবে। বাতাস দিয়ে পরাগায়ন ঘটে। সাইকাসের শুক্রাণু কি উদ্ভিদগুলোর সর্ববৃহৎ শুক্রাণু, আর হচ্ছে কি লাটিমের মতো সচল, চলে সচল, আর হচ্ছে অনেকগুলো ফ্লাজেলা থাকে তার। এখন একজন জিজ্ঞাসা করছে কি কোরালয়েড মূল, আমি বলছিলাম কি সাইকাসের প্রধান মূল থাকে, যেটা কয়দিন পর কি বলে রিপ্লেস হয় অস্থানিক মূল দিয়ে। অস্থানিক মূল মাটির নিচে বৃদ্ধি পায়, মাটির উপরেও তার কিছু কিছু অংশ বৃদ্ধি পায়। তো মাটির উপরে যেগুলা থাকে সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত, যেমন নষ্ট ক্যানাবিনা, এগুলা দিয়ে আক্রান্ত হয়। তো আক্রান্ত হওয়ার কারণে এগুলা নর্মাল যে মূল লম্বা সরু থাকে ওই নর্মাল মূলের মতো বৃদ্ধি পায় না, এগুলা হচ্ছে তোমার আঁকা বাঁকা হয়ে যায়। তো যখন অনেকগুলো মূল এরকম আঁকা বাঁকা বিকৃত টাইপের থাকে, তো তখন এগুলাকে দেখতে সমুদ্রের যে কোরাল বা হচ্ছে তোমার প্রবাল পাওয়া যায় ওগুলার মতো দেখায়। এখন যদি তুমি বলো আপু সমুদ্রের মোড় কোরাল আর প্রবাল কি, সেটা ভাইয়া তোমাকে সমুদ্রে যেয়ে দেখতে হবে। ওকে, বা সমুদ্রে যে যদি কখনো ঘুরতে যাও কক্সবাজার সেন্ট মার্টিন ওইসব জায়গায় যায় তখন দেখো প্রবাল, তাহলে বুঝবা। কারণ এখন আমার কাছে প্রবাল বা কোরাল নাই, তাহলে আমি তোমাদেরকে দেখাইতাম। তো ওইরকম প্রবাল বা কোরালের মতো দেখায়, এই জন্যই তখন ওই উপরে যে মূলগুলো থাকে ওগুলাকে হচ্ছে কোরালয়েড মূল বলে, এটাই মেনলি কোরালয়েড মূল। আবার আরেকজন জিজ্ঞাসা করছে কি ট্রান্সফিউশন কি। আচ্ছা, ট্রান্সফিউশন হচ্ছে কোনো কিছু যেমন
পানি, খনিজ লবণ এগুলা ট্রান্সফার করতে হবে না? তো ওইটাই হচ্ছে ট্রান্সফিউশন। হ্যাঁ, ধর এটা ট্রান্সফার হলো, ট্রান্সফিউশন হলো। এখন এই ট্রান্সফার করার জন্য তো কিছু একটা লাগবে, কিছুর মাধ্যমে ট্রান্সফার হইতে হবে। ওইটাই হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু, যেটা হচ্ছে তোমার পাওয়া যায়। ব্লার হয়ে গেছে? ওরে খোদা রে, আমি এই পড়াইতে গিয়ে খালি ব্লার আর ইয়া করতে করতে পাগল হয়ে যাবো। দেখো তো আপু, এখন আবার ঠিক হইতেছে নাকি? আসলেই ব্লার হইছে, মানে আমার ফোনেও আমি দেখতে পাইতেছি ব্লার। দেখো আমি ফোকাসও করতেছি। আচ্ছা, ফয়সল আসছে। ফয়সল বলছে ঠিক আছে আপু। আজকে দেখি অমি নাই, রাতুল নাই, ওরা কোথায়? ওরা ক্লাস করতেছে না? অমি কোথায়? অমি না বললে এটা পড়াইতে? অমি দেখি নাই। আচ্ছা দেখো, যদি ব্লার হয়েও যায় একটু, তাহলে তোমরা তোমাদের বইটা খুলে বসো, কারণ আমরা প্রায় লাস্টের দিকে এসে পড়ছি। লাস্টে কিছুক্ষণ তাহলে একটু বইটা দেখে পড়ো, হ্যাঁ প্লিজ ভাইয়া, প্লিজ আপুরা। আচ্ছা, এখন আমরা আসি সাইকাসের উদ্ভিদের সাথে ফানের সাদৃশ্য কি। হ্যাঁ, আমরা একটা জায়গায় পড়লাম কি যে সাইকাসকে পাম ফার্ন বলি। কেন পাম ফার্ন বলি, এটা 2 নাম্বার কোয়েশ্চেনে আসে। কারণ হচ্ছে সাইকাসের সাথে ফানের কিছু কিছু সাদৃশ্য বিদ্যমান। কি কি সাদৃশ্য? সাইকাস আর ফার্ন দুইটাই স্পোরোফাইট, দুইটারই বডি কি মূল কাণ্ড পাতায় বিভক্ত, দুইটার পাতাই হচ্ছে পক্ষল যৌগিক, দুইটার কচি পাতায় হচ্ছে কুণ্ডলিত অবস্থায় থাকে, মানে যখন পাতাগুলো তৈরি হয় তখন হচ্ছে এগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে। দুইটারই শুক্রাণু হচ্ছে কি বহু ফ্লাজেলা যুক্ত, আর দুইটার জীবনচক্রে অসম আকৃতির জনক্রমে বিদ্যমান। এখন বলতে পারো যে জনক্রম কি? জনক্রম হচ্ছে জীবনচক্রে মাইটোটিক আর হচ্ছে মিওটিক, মানে হচ্ছে মাইটোসিস আর মিওসিস, দুই ধরনের ফেজই থাকে। দুইটাকে হচ্ছে অসম আকৃতি, মানে হয়তো মিওসিস ফেজ ছোট থাকে, মাইটোসিস ফেজ বড় থাকে, বা মাইটোসিস ফেজ ছোট থাকে, মিওসিস ফেজ বড় থাকে, এই জন্য এটাকে বলে অসম আকৃতির জনক্রম। হ্যাঁ, আর যদি তোমার দুইটা ফেজই সমান থাকে তখন হচ্ছে অসম আকৃতির হবে না, তখন হচ্ছে সম আকৃতির জনক্রম। তো মেইনলি হচ্ছে জনক্রম কি, মাইটোসিস ফেজ মিওসিস ফেজ দুইটাই যখন বিদ্যমান থাকে। তো এগুলো হলো সাইকাস উদ্ভিদের সাথে ফানের সাদৃশ্য। এখানে যা যা পড়াইতেছি ম্যাক্সিমাম জিনিস তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো আমি তাও বারবার করে বলতেছি যাতে তোমাদের মাথায় ঢুকে যায়, যাতে তোমাদের মুখস্থ করতে ইজি হয়। ভালো মতো মুখস্থ করে ফেলবা। এখন আসি আমরা সাইকাসের জনন প্রক্রিয়া। সাইকাস উদ্ভিদে বংশবৃদ্ধি দুইভাবে ঘটে, একটা হচ্ছে তোমার অযৌন জনন, আর একটা হচ্ছে যৌন জনন। এখন অযৌন জনন কি? অযৌন জনন হচ্ছে শুক্রাণু, যেখানে শুক্রাণুর আর ডিম্বাণুর মিলন হবে না, বা যেখানে নিষেক হবে না। ওকে। আচ্ছা, তাহলে তোমার যৌন জনন আর এখন তাহলে আমরা আসি সাইকাসে অযৌন জনন প্রক্রিয়া। তাহলে দেখো, শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ছাড়া অন্য সব ধরনের বংশবৃদ্ধি প্রক্রিয়াই হলো অযৌন জনন প্রক্রিয়া। মানে যখনই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হবে তখনই শুধুমাত্র যৌন জনন হবে, এছাড়া যৌন জনন প্রক্রিয়া আমরা বলবো না, বাকি সবই অযৌন জনন প্রক্রিয়া। ওকে। এখন দেখো কিভাবে হয় সাইকাসের উদ্ভিদের কাণ্ডে এক প্রকার মুকুল সৃষ্টি হয়। হ্যাঁ, এই মুকুল যদি অন্য জায়গায় রোপণ করা হয় তাহলে সেখান থেকে আরেকটা নতুন সাইকাস উদ্ভিদ উৎপন্ন হয়ে যায়। এখন তাহলে একটা হয় হচ্ছে কি মুকুলের মাধ্যমে, আরেকটা কি দেখো, মার্চ এপ্রিল মাসে কোনো কোনো সাইকাস প্রজাতির গোড়া থেকে চারা সৃষ্টি হয়। কোন মাসে সৃষ্টি হয় এটা অবজেক্টিভে আসতে পারে, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও আসতে পারে অনেক সময়। অনেক সময় হচ্ছে তোমার কোনো কোনো সাইকাস প্রজাতির গোড়া থেকে অনেক সময়। আচ্ছা, তো অনেক সময় মেডিকেলে তোমার ইচ্ছা হইলে অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন দিতে পারে, বা কঠিন করতেছে তখন এই ধরনের কোয়েশ্চেন দিতে পারে, তো এটা দাগায় রাখো। চারা উঠায় যখন লাগাবা তখন হচ্ছে নতুন সাইকাস হবে।
তারপরে হচ্ছে দেখো, দেহে সৃষ্ট অঙ্গের মাধ্যমে নতুন গাছের সৃষ্টি হয় বলে এই প্রক্রিয়াকে অঙ্গজ জনন প্রক্রিয়া বলা হয়। যেহেতু দেহে যে অঙ্গ আছে সেখান থেকে নতুন একটা গাছ সৃষ্টি হইতেছে, এই জন্য এই প্রক্রিয়ার নাম কি? অঙ্গজ জনন প্রক্রিয়া। তাহলে সাইকাসের অযৌন জনন দুই ভাবে হয়। একটা হচ্ছে সাইকাসের মূল, যদি গোড়ায় মূল সৃষ্টি হয় উদ্ভিদের কাণ্ডে, কাণ্ডে এক প্রকার মুকুল সৃষ্টি হয়, সরি আমি এতক্ষণ মূল বলতেছি, উদ্ভিদের সাইকাসের কাণ্ডে এক ধরনের মুকুল সৃষ্টি হয়। এই মুকুলটা যদি তুমি নিয়ে অন্য জায়গায় রোপণ করো, সেখান থেকে তখন সেখান থেকে হচ্ছে তোমার নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। আরেকটা হচ্ছে মার্চ এপ্রিল মাসে সাইকাসের গোড়া থেকে এক ধরনের চারা সৃষ্টি হয়। হ্যাঁ, ওই চারা নিয়ে যদি তুমি অন্য কোথাও রোপণ করো, সেখান থেকে নতুন সাইকাস উদ্ভিদ সৃষ্টি হয়। তো এভাবে যদি তোমার নতুন উদ্ভিদ এভাবে যে সৃষ্টি হয় অঙ্গজ জনন প্রক্রিয়ার মাধ্যমে, এটাকে বলে বিভিন্ন মানে হচ্ছে দেহের যে নতুন অঙ্গ থাকে সেখান থেকে যখন নতুন গাছ উৎপন্ন হয়, এটাকে বলে হচ্ছে অঙ্গজ জনন প্রক্রিয়া। এই গেল অযৌন জনন। তারপরে এখন আসি যৌন জনন। সাইকাসে হচ্ছে পুং উদ্ভিদ আর স্ত্রী উদ্ভিদ দুটো পৃথক থাকে। তো পুং সাইকাস উদ্ভিদের শীর্ষে মানে উপরে হচ্ছে অনেকগুলো পুং রেণুপত্র বা যেগুলোকে মাইক্রোস্পোরোফিল বলা হয়, ওগুলা সৃষ্টি হয়, যেটা একত্রিত হয়ে হচ্ছে একটা তোমার মোচা আকৃতির পুং স্ট্রোবিলাস গঠন করে। দেখো এই যেগুলো হচ্ছে মাইক্রোস্পোরোফিল। হ্যাঁ, এগুলা যখন অনেকগুলা সবগুলা একত্রিত হয়ে কি করছে, একটা মোচা আকৃতির পুং স্ট্রোবিলাস গঠন করছে। ওকে, তারপরে দেখো মাইক্রোস্পোরোফিল। এইখানে দেখো এই একটা মাইক্রোস্পোরোফিল। এখন দেখাই আমি তোমাকে, আমি আঁকছি আমার খাতার মধ্যে, খাতায় তোমাদেরকে এঁকে বোঝাই, বই অনেক ছোট করে দেখা যায়। আচ্ছা, এই দেখো একটা মাইক্রোস্পোরোফিল। হ্যাঁ, মাইক্রোস্পোরোফিলের যে একদম শীর্ষ, এটাকে কি বলে? অ্যাপোফাইসিস। তারপরে বলছে যে পুংরেণুপত্রের পৃষ্ঠদেশে অনেকগুলো স্পোরাঞ্জিয়া তৈরি হয়, আর 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া একসাথে অবস্থান করে, যেটাকে কি বলে? সোরাস। তাহলে দেখো পৃষ্ঠদেশে অনেকগুলো স্পোরাঞ্জিয়া তৈরি হয়েছে, এগুলো ধরো স্পোরাঞ্জিয়া। দেখো এই দেখো 1 2 3 4, এখানে কোন 4টা স্পোরাঞ্জিয়া একসাথে আছে। হ্যাঁ, এরকম যে স্পোরাঞ্জিয়াগুলো একসাথে আছে, এগুলাকে বলে হচ্ছে, যখন 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া একত্রে থাকে, সেটাকে বলে হচ্ছে তোমার সোরাস। তারপরে দেখো স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়। প্রতিটি স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পুংরেণু তৈরি করে। পুংরেণু হতে পরে শুক্রাণু তৈরি হয়। তাহলে এই হলো স্পোরাঞ্জিয়া, অনেকগুলো 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া মিলে তৈরি করলো হচ্ছে তোমার সোরাস। এখন স্পোরাঞ্জিয়ামের ভিতরে হচ্ছে পুংরেণু সৃষ্টি হয়। এই পুংরেণুগুলা থেকে পরে হচ্ছে তোমার এগুলা যখন মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পুংরেণু তৈরি করে। এই হ্যাপ্লয়েড পুংরেণুগুলা থেকে পরে হচ্ছে শুক্রাণু তৈরি হয়। এটা হলো শুক্রাণু তৈরির প্রসেস। ঠিক আছে, আরেকবার বলি তাহলে। আচ্ছা দেখো, তাহলে অনেকগুলো মাইক্রোস্পোরোফিল মিলে হচ্ছে তোমার একটা মোচাকৃতির পুং স্ট্রোবিলাস গঠন করে। এইটা হলো আমাদের পুং স্ট্রোবিলাস। এখান থেকে এখন একটা মাইক্রোস্পোরোফিলকে নিয়ে আমরা দেখলাম। এই ধরে একটা মাইক্রোস্পোরোফিল, এই মাইক্রোস্পোরোফিলের যে সরু মাথা থাকে সেটাকে বলে হচ্ছে অ্যাপোফাইসিস। এই অ্যাপোফাইসিস আর হচ্ছে তোমার মাইক্রোস্পোরোফিলে পৃষ্ঠদেশে, হ্যাঁ, এই মাইক্রোস্পোরোফিলের পৃষ্ঠদেশে অনেকগুলা স্পোরাঞ্জিয়া তৈরি হয়। 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া একত্রে মিলিত হয়ে একটা সোরাস তৈরি করে। এখন স্পোরাঞ্জিয়ামের ভিতরে থাকে হচ্ছে পুংরেণু, সেখান থেকে হ্যাপ্লয়েড প্রক্রিয়ায় বা মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হওয়ার মাধ্যমে হচ্ছে ফাইনালি যে শুক্রাণু তৈরি হয়। এই হইল সাইকাসে শুক্রাণু তৈরি হইল। ঠিক আছে, এখন আমরা পড়ব হচ্ছে সাইকাসে কিভাবে স্ত্রীরেণুপত্র তৈরি হয়। এখন দেখো বলছে কি, সাইকাস উদ্ভিদের মাথায় স্ত্রীরেণুপত্র তৈরি হয়। স্ত্রীরেণুপত্রগুলো কোথায় তৈরি হয়? মাথায় তৈরি হয়। স্ত্রীরেণুপত্র হচ্ছে তোমার ঢিলাভাবে সজ্জিত থাকে, কোনো কম্প্যাক্ট স্ট্রোবিলাস গঠন করে না। পুংরেণুপত্র যেরকম আমরা স্ট্রোবিলাস দেখছিলাম, স্ত্রীরেণুপত্রে ওইরকম কোনো কম্প্যাক্ট স্ট্রোবিলাস তৈরি হয় না। স্ত্রীরেণুপত্রের হচ্ছে কিনারে ডিম্বক সৃষ্টি হয়। হ্যাঁ,
দেখো এটা হচ্ছে একটা স্ত্রীরেণু পত্র, এটার কিনারে যে এগুলা এগুলা হচ্ছে ডিম্বক। ওকে, এভাবে সাইড থেকে কিনারে হচ্ছে স্ত্রীরেণু পত্রের কিনারে ডিম্বক সৃষ্টি হয়। আরেকটা বলছে তোমার উপরের অংশে পিনিউল থাকে বা ক্ষুদ্রাকৃতির পিনা বা পত্রক থাকে, এগুলা হচ্ছে তোমার পিনিউল। তাহলে স্ত্রীরেণু পত্রে পিনিউল থাকে আর হচ্ছে সাইড দিয়ে হচ্ছে তোমার ডিম্বক সৃষ্টি হয়। তারপরে বলছে কি দেখো, ডিম্বকের ভেতরে স্ত্রীরেণু মাতৃকোষ সৃষ্টি হয়, আর স্ত্রীরেণু মাতৃকোষ মায়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি করে, আর স্ত্রীরেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, আর এই আর্কিগোনিয়ামের ভেতর সৃষ্টি হয় ডিম্বাণু। আর্কিগোনিয়াম সৃষ্টি সাইকাসের একটি আদি বৈশিষ্ট্য। তাহলে ডিম্বকের ভিতর স্ত্রীরেণু থেকে হচ্ছে মায়োসিস বিভাজনের মাধ্যমে কি হয়, হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি হয়। তারপরে সেখান থেকে হচ্ছে তোমার আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়াম যেটা বলছিলাম কি ফিমেল উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে ফিমেল সেক্স অর্গান যেটা, সেটাকে বলা হচ্ছে আর্কিগোনিয়াম। এই আর্কিগোনিয়ামের ভেতর সৃষ্টি হয় ডিম্বাণু। আর এই আর্কিগোনিয়াম যে সৃষ্টি হয় এটা হচ্ছে সাইকাসের একটি আদি বৈশিষ্ট্য। এটা দাগায় রাখো, এটা অনেক সময় অ্যাডমিশন টেস্টের অবজেক্টিভে আসে, আমাদেরকে দাগায় দিছিল পড়ানোর সময়। এই গেল তাহলে সাইকাসে পুংরেণু সৃষ্টি হইলো, স্ত্রীরেণু সৃষ্টি হইলো। এখন এখানে কোনো প্রবলেম থাকলে আমাকে বইলো। আচ্ছা, কি তোমার ও মেসোজোইক যুগের কথা যে জিজ্ঞাসা করছিলাম মেবি, তাই না? তোমার অ্যান্সার দিয়ে দিছে একজন। বাহ, ফুয়াদ খান ইন্টারে পড়াশোনাও করে আজকাল, ভালো। আচ্ছা, এই গেল আমাদের সাইকাসের পুংরেণু স্ত্রীরেণু। এখন আসি নিচে কিভাবে হয়। দেখো পুংরেণু বায়ুবাহিত হয়, ফার্স্টেই কি পড়ছে যে সাইকাসের হচ্ছে বায়ু পরাগায়ন হয়, তাহলে পুংরেণু বায়ুবাহিত হয়ে স্ত্রী উদ্ভিদের ডিম্বকের অগ্রভাগে পতিত হয়, তারপরে সেখান থেকে একটা পোলেন টিউব সৃষ্টি করে, যেটার মধ্য দিয়ে হচ্ছে যেটার পোলেন টিউবের ভিতর মেনলি শুক্রাণুটা বড় হয়। তারপরে হচ্ছে এটা আর্কিগোনিয়ামের ভেতর যে ডিম্বাণু থাকে সেটার সাথে মিলিত হয়, মিলিত হয়ে জাইগোট তৈরি করে। তাহলে প্রথমে ডিম্বকের অগ্রভাগে হচ্ছে আমাদের পুংরেণুটা এসে পড়লো, তারপরে সেখান থেকে একটা পোলেন টিউব সৃষ্টি হলো, সেই পোলেন টিউবের ভিতর দিয়ে শুক্রাণু বৃদ্ধিপ্রাপ্ত হইলো, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আর্কিগোনিয়ামের ভিতরে যে ডিম্বাণু থাকে সেটার সাথে যে মিলিত হইলো। পতিত হওয়ার পর তারপরে হচ্ছে আমাদের এভাবে নিষেক সম্পন্ন হয়, তারপরে হচ্ছে সেখান থেকে বীজ অঙ্কুরিত হয়ে নতুন আরেকটা সাইকাস উদ্ভিদের সৃষ্টি হয়। এই হলো সাইকাসের যৌন জনন প্রক্রিয়ায় নতুন উদ্ভিদ সৃষ্টির বৈশিষ্ট্য। তাহলে আমরা সাইকাসে কি করলাম, অযৌন জনন পড়লাম, যৌন জনন পড়লাম। অযৌন জননে মেনলি অঙ্গজ জননের মাধ্যমে হয়, দুই প্রকার, একটা হচ্ছে মুকুল সৃষ্টি হয় কাণ্ডে, আর একটা হচ্ছে তোমার সাইকাসের গোড়া দিয়ে অনেক সময় মার্চ এপ্রিল মাসের দিকে এক ধরনের চারার মতো সৃষ্টি হয়, যে চারাটা রোপণ করলে সেখান থেকে পরে নতুন সাইকাস উদ্ভিদের জন্ম হয়। আরেকটা হচ্ছে এই যে নিষেকের মাধ্যমে হলো, যৌন জননের মাধ্যমে পুংরেণু আর স্ত্রীরেণু সৃষ্টি হলো, সেখান থেকে শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি হলো, নিষেক হইলো, তারপর নতুন সাইকাস উদ্ভিদ সৃষ্টি হলো। এই হলো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। এখন আসি এই হলো সাইকাসের জনন, এখন আসি সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আচ্ছা একটা দেখো, সাইকাস সার্সিনালিসের শীতকন্দ আর বীজ হতে এক প্রকার এরারুট বা বার্লি প্রস্তুত করা হয়, আর সাইকাস রেভলিউটার বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, আর সাইকাস পেকিনাটা উদ্ভিদের কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। এই তিনটা পাইছে, এই তিনটা দাগায় রাখছিলাম আমি। আর কিছু মনে হয় এখানে এমন কিছু নাই। তারপরে যে সাইকাসের স্ত্রীরেণু পত্র দেখতে অনেকটা সাপের, ফনাতলা সাপের মাথার মতো, যেটা সর্পমণি নামে বিক্রি করা হয়। যদি এটা বিক্রি করা হয় সর্বরোগের ওষুধ আর সর্পরোগের ওষুধ হিসেবে, কিন্তু এটার কোনো আসলে উল্লেখযোগ্য ওষুধি গুণ নাই, সেটা এমনিতেই বিক্রি করে। আচ্ছা, এই হইল আমাদের নগ্নবীজি উদ্ভিদ শেষ হইল। ওকে, কতক্ষণ হয়েছে আজকে?
আচ্ছা, আমরা নগ্ন বীজ উদ্ভিদ শেষ করছি। নেক্সট দিন হচ্ছে আমরা আবৃত বীজ উদ্ভিদ স্টার্ট করব। আজকে এতটুকু পর্যন্ত। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছো আদি বৈশিষ্ট্য মানে কি প্রকৃত বৈশিষ্ট্য? আদি বৈশিষ্ট্য মানে হচ্ছে এটা সাইকাসের অনেক আগে থেকে হয়ে দেখা যায়। মেবি সাইকাসের একটা প্রকৃত বৈশিষ্ট্য, এই জন্য এটাকে ওইরকম কিছু একটা বলছে। আমি এতটা শিওর না। তোমার বইয়ে এতটুকু আছে খালি আদি বৈশিষ্ট্য, তুমি পরীক্ষায় আসলে এরকমই আসবে যে সাইকাস আর্কিগোনিয়াম সৃষ্টি, কোন উদ্ভিদের আদি বৈশিষ্ট্য বা সাইকাসের আদি বৈশিষ্ট্য কি, আর্কিগোনিয়াম সৃষ্টি, এটা পর অবজেক্টিভ আসবে। ওইটুকু মনে রাখতে পারলেই হবে। ওকে, আর হচ্ছে আর অন্য যা যা কোয়েশ্চেন আছে সেগুলোর অ্যান্সার তো তোমরা পাইছো মেবি। আর কোনো আর কোনো প্রবলেম থাকলে বা আর কিছু বোঝার থাকলে বলো, বা আর কিছু আছে নাকি সমস্যা? যতটুকু পড়াইছি এতটুকু আগে মুখস্থ করো, কারণ এখানেই মুখস্থ করার মতো অনেক কিছু আছে। এইটুকু মুখস্থ করতে অনেক খারাপ অবস্থা হবে, তারপরে সামনে যাইও, সামনে মুখস্থ করিও। তারপরের দিন হচ্ছে আবৃত বীজ উদ্ভিদ পড়াবো। আচ্ছা, একজন বলছো যে ইয়া পড়াইতে, কি বলে জানি, থার্ড চ্যাপ্টার পড়াইতে। থার্ড চ্যাপ্টার পড়াবো, একটা একটা করে শেষ করি। আর আচ্ছা, নেক্সট ক্লাস কবে হবে আর ক্লাসগুলোর টাইমগুলো জানি না, আপু একটু বলে দিন। ক্লাস ভাই আমি যেদিনই ক্লাস নেই 3টা বাজে ক্লাস নেই, আর হচ্ছে 2 দিন পর পর নেই। আজকে নিচ্ছি, আবার নেক্সট 2 দিন পর নেক্সট ক্লাস নিব, এরকম করে। আর হচ্ছে তোমার গ্রুপে তো দিয়ে দেয়, শিডিউল দিয়ে দেয়, তাও তুমি। আচ্ছা, নেক্সট ক্লাস হবে 2 দিন পর, কালকে পরশু এর পরের দিন 3টা বাজে। আর আমি 3টা বাজে নিই প্রতিদিন, অন্য সময় নেই না। আচ্ছা আচ্ছা, থার্ড চ্যাপ্টার যেটা পড়াইছো, যেটা বলতেছিলাম, এটা শেষ করে নেই। এটা বেশি নাই, আর অল্প আছে। এটা শেষ করে তারপরে থার্ড চ্যাপ্টার পড়াবো। ওকে, থার্ড চ্যাপ্টার কি সেল কেমিস্ট্রি। আচ্ছা, ওকে। আচ্ছা, আজকের জন্য এতটুকুই। আচ্ছা, আজকে এতটুকুই পড়াইছি, আজকে আর বেশি পড়াবো না। নগ্ন বীজ উদ্ভিদ তোমরা এতটুকু মুখস্থ করো। আর হচ্ছে শেষ হইলে তারপরে এখানে পড়ে দেখো কোনো 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 প্রবলেম আছে কিনা, যদি থাকে নেক্সট দিন আমাকে জানাইও, আমি বলে দিব অ্যান্সার। ওকে ওকে। আচ্ছা, আজকে যাই। আচ্ছা, সবাই থাইকো, সাবধানে থাইকো, ভালো থাইকো, সুস্থ থাইকো। আর যদি কারো বই না থাকে তাহলে বলবো চ্যাপ্টারের ছবিটা দিয়ে দিতে গ্রুপে, তাহলে হচ্ছে তোমরা বই থেকে দেখে নিবা। আর ওকে, আচ্ছা, সাবধানে থাইকো সবাই, আল্লাহ হাফেজ।